প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন আলোচনায় সারা বাংলাদেশে। যথেষ্ট কারণ আছে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট, সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্ট, সবচেয়ে আকর্ষণীয় প্রজেক্ট, সবচেয়ে কঠোর নিরাপত্তার মধ্যে থাকা একটা প্রজেক্ট। সেই নিরাপত্তা বেষ্টনী কেমন, নিরাপত্তার চাদর কেমন, সেই সম্পর্কে কিছু কথা বলবো। তার আগে বলে নিই, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমি গিয়েছি 2024 সালের এপ্রিল মেতে সম্ভবত গিয়েছি সেখানে। সেটার উপর একটা ম্যাগাজিন অনুষ্ঠান করেছি। সেই ম্যাগাজিন অনুষ্ঠান করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। নিরাপত্তা কাকে বলে তার আগে বলে নেই, রূপপুরে কিন্তু ওই এলাকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে ওখানে কিন্তু বেশ শহর গড়ে উঠেছে, একটা বড় শহর। বিশাল বিশাল টাওয়ার আছে, যেখানে 5-6 হাজার রাশিয়ানরা থাকে, ইঞ্জিনিয়াররা থাকে, বিজ্ঞানীরা থাকে, বাংলাদেশিরা থাকে, বাংলাদেশি ইঞ্জিনিয়াররা থাকে। নানানভাবে একটা শহরের মতো হোটেল, রিসোর্ট, আবাসিক এলাকা গড়ে উঠেছে, মার্কেট, ঠিক আছে, গড়ে উঠেছে, ওয়াচ টাওয়ার, নিরাপত্তার চাদর। আমরা তখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভবত একটা অধিদপ্তর আছে ঢাকায় আগারগাঁওয়ে, সেখানে আমি বিটিভির চিঠি নিয়ে গিয়েছি। বিটিভির পারমিশন হওয়ার পর বিটিভির চিঠিটা আমি তাদেরকে দিলাম। তারা বললেন যে, ওখানকার যিনি প্রধান ছিলেন তিনি বললেন যে এটা মন্ত্রণালয়ের পারমিশন লাগবে। আমি অভিজ্ঞতার কথাগুলো আপনাদেরকে বলি। সেখানকার সিকিউরিটি কেমন কিছুটা হয়তো বুঝতে পারবেন। তো একটা সুন্দর শহর সেখানে আছে, সেটা শুনেছি, পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, বিভিন্ন জনের কাছে শুনেছি, কিন্তু যাইনি, কখনো দেখিনি। অধিদপ্তর চিঠি পাঠালো মন্ত্রণালয়ে আবার ঘোরাঘুরি, আমাদের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্ভবত, হ্যাঁ, সচিবের বরাবর চিঠি গেল, চিঠি, ওখানকার পারমিশন। আমাদের কিন্তু ছুটাছুটি চলছে, ও বিটিভি, অধিদপ্তর এবং মন্ত্রণালয়। চিঠি আসবে কবে কবে আসবে, আমরা একটা তারিখ দিয়েছি, সেই তারিখ ওভার হয়ে গেছে, চিঠি আসে নাই, এখনো চিঠি ইস্যু হয় নাই। এক পর্যায়ে, আমি আর বেশি বাড়ালাম না, এক পর্যায়ে চিঠি ইস্যু হলো, আমরা যাওয়ার তারিখ ঠিক হলো, অধিদপ্তর থেকে আমাদেরকে একটা ফোন নাম্বার দিল, আপনারা তাঁর সাথে যোগাযোগ করে সেখানে যাবেন। তার সাথে আমরা যোগাযোগ করেছি। তিনি বললেন যে আপনারা কয়জন আসবেন, কিভাবে আসবেন, আপনাদের প্রত্যেকের এনআইডি কার্ড লাগবে, আপনাদের প্রত্যেকের জীবন বৃত্তান্ত লাগবে, আপনাদের প্রত্যেকের বাপ দাদার ঠিকানা সহ, অতীতে কোথায় ছিলেন, এখন কোথায় আছেন, কি করছেন, প্রত্যেকটা, এবং বিটিভিতে আপনারা কে কিভাবে আসবেন বিটিভি থেকে সেটা উল্লেখ করতে হবে। সমস্ত কিছু উল্লেখ করে, আবার ওই গাড়ির কোন রেন্টে কারের গাড়ি, কি গাড়ি নিয়ে যাব আমরা, সে ড্রাইভার, সেটার মালিক কে, প্রত্যেক ইনফরমেশন আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাকে দিয়েছি। এক পর্যায়ে, আমি এখানে আর বাড়ালাম না, এক পর্যায়ে আমরা গেলাম, আমরা যাত্রা শুরু করলাম। ওখানে গিয়ে আমরা তো সরাসরি তো আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঢুকতে পারবো না, সেটা অন্যরকম। আমরা গিয়েছি যে আবাসিক এলাকা যেখানে আমরা থাকবো, রেস্ট হাউস, এবং সেখানে অনেক বড় বড় অট্টালিকা আছে, অনেক চমক দেখবো বলে সেখানে গিয়েছি এবং দেখেছি, অভিজ্ঞতা হয়েছে। সেটা একটা শহর, অত্যাধুনিক শহর। আবাসিক এলাকা যেখানে আমরা থাকবো বা বড় বড় কমপ্লেক্সগুলো আছে সেখানে গিয়েছি। সেখানে নিরাপত্তার কথাটা একটু বলি। আমাদের রেস্ট হাউস ওইটার ভিতরেই, বিশাল বিশাল অট্টালিকা বাইর থেকে দেখা যাচ্ছে, সিকিউরিটি অসাধারণ। সেখানে আমাদেরকে প্রথমে আনসার চেক করলো, আমাদের ন্যাশনাল আইডি, আমাদের বায়োডাটা, আমাদের সমস্ত কিছু। বসে আছি আধা ঘন্টা, বসে থাকার পর আনসার চেক করার পর পুলিশ আসলো, পুলিশ আসার পর এসবি আসলো, এনএসআই, আমি ধারার সংক্ষেপ করছি এখানে, এসবি, এনএসআই, এগুলো তাৎক্ষণিকভাবে হয়ে যায়নি, সময় যাচ্ছে, আমরা বিরক্ত হচ্ছি। আবার ভালো লাগছে যে বাংলাদেশে এত বড় একটা প্রজেক্ট, নিরাপত্তা এরকমই হবে। নিরাপত্তা কাকে বলে, তাই হওয়া উচিত, তাই হচ্ছে। পুলিশ আসলো, র্যাব আসলো, এসবি আসলো, এনএসআই, এটা ধারাবাহিকভাবে এসছে, সবাই একসাথে আসে নাই। আমরা কিন্তু বসে আছি, হাঁটছি, দাঁড়িয়ে আছি বাইরে, তো কিছু করার নেই। আর এরপরে সেনাবাহিনী আসলো, সেনাবাহিনীও বিভিন্ন স্তরে, সেনাবাহিনীও সরাসরি বলেন হ্যাঁ হ্যাঁ খুবই ভালো, আপনাদের তো পারমিশন আছে, ঠিক আছে আপনারা যান। পুলিশও বলেনি যে আপনাদের তো পারমিশন আছে, ঠিক আছে আপনারা যান। কেউ দায়িত্ব নেয় নেই। বিভিন্ন স্তরের নিরাপত্তা, প্রত্যেকের ব্যাপারটা, প্রত্যেক পুলিশ, এসবি, এনএসআই, আনসার, মিলিটারি, সবাই তারা যদি স্যাটিসফাইড হয়, তারা কিন্তু অন্যকে ইনসিস্ট করতে পারবে না। পুলিশ এনএসআই কে বলতে পারবে না, এনএসআই এসবি কে বলতে পারবে না, এসবি সেনাবাহিনীকে বলতে পারবে না যে সব ঠিক আছে তো যাক। না না না, সবাই স্যাটিসফাইড হয়ে শেষ পর্যন্ত সেনাবাহিনীর পরও নানান
পরীক্ষা নিরীক্ষা আমাদের কাগজপত্রে ছিল। বিটিভির পারমিশন আছে কিনা, মন্ত্রণালয়ের আছে কিনা, অধিদপ্তরের আছে কিনা, আমাদের সবার এনআইডি ঠিক আছে কিনা, আমাদের সবার বাপ দাদা কারা কে কি সব ঠিক আছে কিনা, সবাই স্যাটিসফাইড হয়ে বললো যে আমরা মনে করলাম এখন চলে যাব, এখন ভিতরে যেতে দিবে না। বসিয়ে রেখেছে। খারাপ লাগছে আবার ভালোও লাগছে। বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট বসিয়ে রেখে বললো যে ঠিক আছে, আপনারা ওই সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করেন। আরে তো এত কিছু চেক করলেন আপনারা, এখন আমরা ভিতরে যাব না? না, ওনাকে ফোন করেন। কেউ কিন্তু দায়িত্ব নেবে না। তখন আমরা তাকে ফোন করলাম যে আপনি একটু আসতে হবে। উনি বললো যে সবার আপনাদের চেকিং হয়েছে? আমি বললাম হয়েছে। বললো যে উনি এসে তখন আবার আমাদেরকে কনফার্ম করলো, কর্মকর্তা এসে, যে কার নাম কি, কার এনআইডি কি, কার কি পরিচিতি, কে কোত্থেকে এসছেন, বিটিভির চিঠি, মন্ত্রণালয়ের চিঠি, অধিদপ্তরের চিঠি, সমস্ত কিছু দেখার পর তিনি যখন কনফার্ম করলেন, কিন্তু 45 মিনিট 1 ঘন্টা চলে গেছে, কিন্তু তিনি তখন বললেন যে ঠিক আছে, ওনারাই তখন আবার সেনাবাহিনী আমাদেরকে ফিজিক্যাল সুইপিং না কি করেন ওইটা করে আমাদেরকে ভিতরে পাঠাতে অনুমতি দিলেন, ভিতরে যেতে অনুমতি দিলেন। তারপর ভিতরে গেলাম, ভিতরে যে চাটা খেয়ে আমরা কি করবো টরবো ওনাদেরকে সমস্ত কিছু জানালাম। এক পর্যায়ে উনি আমাদেরকে রেস্ট হাউসে নিয়ে গেলেন। ওখানে বিশাল বিশাল অট্টালিকা, বিরাট শহরের মতো, হ্যাঁ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওই রেস্ট হাউসে যখন গেলাম তখন আবার আমাদের প্রত্যেকের রুম, আমরা কে কোন নাম্বার রুমে আছি, এসবি, এনএসআই, সিভিল ড্রেস। আবার এরা আরেকটা গ্রুপ, গেইটে যারা দেখেছে তারা না, এরা অন্য একটা গ্রুপ, এসবি, এনএসআই। এরা এসে আমাদের সমস্ত গেট, রুম নাম্বার, কে কোন রুমে আছি, তার নাম কি, সমস্ত কিছু আলাদা আলাদা করে আবার নিয়ে গেল। বিরক্ত, কিন্তু আবার ভালোও লাগছে। মেগা প্রজেক্ট বলে কথা, সিকিউরিটি এমনই হবে। এক পর্যায়ে আমরা তখন লাঞ্চে গেলাম, লাঞ্চ সেরে আমরা আবার রুমে আসলাম। বেরোতে পরীক্ষা দিতে হয় মানে সিকিউরিটি চেক করে, তারপরে যেখানে শুটিং করব সেখানে চেক করে। আমরা আবাসিক এলাকায় রাতের মধ্যে কিছু ভিডিও নিতে চেষ্টা করলাম, যেখানে গেলাম ওখানে আবার এসবি, এনএসআই দাঁড়ানো সিভিল ড্রেসে। এর মধ্য দিয়ে আমরা আবাসিক এলাকায় ছিলাম রাতে। পরের দিন থেকে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেই শুটিং করব, বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে যাব। এখন আমরা এটা এই লোকাল অফিসকে জানালাম, মানে যিনি যার সাথে আমরা ওখানে প্রথম যোগাযোগ করেছি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অফিস কর্মকর্তা, ওনারা সিভিল। ওনার সাথে কথা হলো যে আমরা আজকে যাবো, এতটা সময় যেতে চাই। এখন এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে রাইফেল, বন্দুক ধরা, কিন্তু উপরে প্রত্যেকের সব জায়গায় কোনো প্রকার কেউ কোনো অবৈধ চলাফেরা সন্দেহজনক যদি মনে হয়, এসবি, এনএসআই চতুর্দিকে আছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বিশাল, রাশিয়ার উদ্যোগে। বাংলাদেশ সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে, শেখ হাসিনা সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে। আমার একটা ইচ্ছা ছিল যে আমি এই মেগা প্রজেক্টগুলো নিয়ে পৃথিবীতে ধারাবাহিক অনুষ্ঠান করব। অগাস্টের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে প্ল্যানিং করে ওই মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন হুমায়ুন কবির, ওনার পারমিশন নিয়েছি, ডিজির পারমিশন নিয়েছি যে বাংলাদেশে মেগা প্রজেক্ট, তৎকালীন সরকারের মেগা প্রজেক্ট প্রথমেই শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে ছিল আমাদের পদ্মা সেতুর উপর করবো, তারপরে মেট্রো রেল, তারপর আরো ধারাবাহিকভাবে শুরু করবো প্রতি মাসে একটা। সেটা তো হয়নি, তবে প্রথমেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা করে ফেলেছি। আচ্ছা, তো আমরা এখন যাব হচ্ছে একদম বিদ্যুৎ কেন্দ্র যেখানে হচ্ছে, যেটার ভিতরে এখন আমাদের নিরাপত্তা কেমন, আমাদের সিকিউরিটি না, মানে ওনাদের সিকিউরিটি আমাদেরকে এমন ভাবে রেখেছে, আমাদের নড়চড় করার কোনো সুযোগ নেই। কোথায় কত সেকেন্ড কত মিনিট থাকতে হবে সেটা ওনারা নির্ধারণ করে দেবেন। এর মধ্যে আমাদের শুটিং করতে হবে, ঠিক আছে। একজন গাইড ছিলেন আমাদের সাথে, তিনি আমাদের সামনে সেনাবাহিনী, পেছনে সেনাবাহিনী, বন্দুক তাক করা, সামনে সেনাবাহিনীর গাড়ি, পেছনে সেনাবাহিনীর গাড়ি, আমাদের লড়চড় করার কোনো সুযোগ নেই। আমরা কোনোভাবে একদম স্ট্রেট চলে যেতে হবে। ওয়াচ টাওয়ার থেকে কিন্তু ওয়াচ করছে, ওখানে কিন্তু গুলি, বিশাল এলাকা, 4টা বড় বড় চিমনি আছে, আপনারা দেখবেন, ও যেটা ধোঁয়া বের হয় দেখবেন, বের হচ্ছে ওখানের ভিতরে কোথাও। ওখানে কিন্তু বাংলাদেশিদের আবার ট্রেনিং হচ্ছে। রাশানরা যখন একসময় চলে যাবে তখন বাংলাদেশিরা এটা পরিচালনা করবেন।
বাংলাদেশের ইঞ্জিনিয়ার, বাংলাদেশের প্রকৌশলী, বাংলাদেশের সায়েন্টিস্ট, বাংলাদেশের কেমিস্ট, ওইটা সেটা সমস্ত দায়িত্ব। ট্রেনিং সেন্টার আছে একটা বড়, প্রতিদিন ট্রেনিং হয় কোথায় কি কাজ হচ্ছে, কোথায় কি কাজ হচ্ছে। এবং আমরা রূপপুর পানের যে 4টা বড় বড় চিমনি আছে সেটার কাছেও গেলাম, কোথায় কোন পার্টের কাজ হচ্ছে, কিভাবে কি হচ্ছে, মাটির নিচে কি হচ্ছে, মাটির উপরে কি হচ্ছে। অসাধারণ একটা জায়গা, কিভাবে মানে লোড আনলোড করছে, কিভাবে অন্যরকম। আমি এটা বুঝে, ভিডিওগুলো আমার কাছে এখন নেই, বিটিভির কাছে আছে সমস্ত ভিডিও, নাহলে ভিডিওগুলো আমি শো করতাম। তারপরে চেষ্টা করছি এখন সেগুলো উদ্ধার করা যায় কিনা। তো এই সমস্ত আকার 2-3 দিন শুটিং করেছি সেখানে, আমরা 3 দিন ছিলাম, একদিনে তো আর হবে না। এই টাওয়ারগুলো আমরা কিন্তু কোনো দিকে নড়াচড়া করতে পারি না, আমাদের কেউ কোনো ইলিগাল মুভমেন্ট করতে পারবে না। যেখানে শুটিং হবে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। বিভিন্ন জায়গায় ঢুকার বের হওয়ার আবার আলাদা ড্রেস আছে, ওই ড্রেস পরতে হবে। সেনাবাহিনী কিন্তু আমাদের সাথে আছে, সেনাবাহিনী কিন্তু আমরা যেখানে শুটিং করি সেখানে কিন্তু তারা গাড়ির মধ্যে বসে থাকে না, হাঁটাচলা করে কনফিউশনে থাকে এরা। কেউ কোনো দিকে কোনো আকার ইঙ্গিতে কোনো রকম অবিশ্বাস থাকতে হবে, এটা সত্য, এটা ঠিকই আছে। আমরা কোনো প্রকার অবৈধ আকার ইঙ্গিত, কারো চোখের ইশারা, কারো চেহারার এক্সপ্রেশন, এগুলোও খেয়াল করে সবাই। আমরা হ্যাঁ শুটিং, হ্যাঁ ইসমাইল ভাই উপস্থাপনা আপনার এটা বলেন। ওখানে কিন্তু আমি অনেক কথা বলেছি, বিভিন্ন জনের ইন্টারভিউ নিয়েছি, রাশিয়ানদের ইন্টারভিউ নিয়েছি। রাশিয়ানরা যে হোটেলে থাকে, যেখানে খায়, আমি আবারও বলি রেস্টুরেন্ট, হোটেল, তারপরে মার্কেট, রিসোর্ট, এগুলো হয়েছে বেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে। এগুলো থাকবে, এগুলো দেখবেন, ওইটা একটা পর্যটন এরিয়া হয়ে গেছে। এখন ভিতরে আমরা কতক্ষণ থাকতে পারবো, কতক্ষণ আমাদের লিমিট আছে। ওয়াচ টাওয়ার থেকে কিন্তু সেনাবাহিনী আছে, আর চতুর্দিকে ভিতরে কিন্তু আমরা যেটা দেখতে পাই না, গোয়েন্দারা আছে ভিতরে, আমাদের ভিতরেই আছে, আমাদের ভিতরে ড্রেস পরা আছে, কোথাও আছে, আমাদের আমরা চিনতে পারছি না, কিন্তু সেনাবাহিনীকে চিনতে পারছি, তারা ড্রেস পরা, অস্ত্র শস্ত্রে সজ্জিত। এবং আমরা যেখানে যাব সেই গাড়িটা আমাদেরটাকে স্কট করে নিয়ে যাবে, আমাদের নিরাপত্তার জন্য না, আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার জন্য, আমরা যাতে কোনো প্রকার কিছু করতে না পারবে, কোনো প্রকার সন্দেহ আমাদের মধ্যে যাতে, আমাদের পোশাক চেঞ্জ করা, আমাদের ওই যে যখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে ঢুকি, সে তো আরেক এলাহি কাণ্ড। শুরুতে বলতে ভুলে গেছি, ওরে বাপ রে বাপ, সিকিউরিটি। আমরা বললাম বিরক্ত। আমাদের অনেকে বলে যে এত কিছু করে আসলাম, এত চেক হইলো, এখন আবার কি, এগুলো কিন্তু জোরও বলা যাবে না। আমরা বললাম রে বাবারে, আমি বললাম, আমি তো টিম লিডার ছিলাম সেখানে, আমি বললাম যে বাবারে, এটা একটা বড় মেগা প্রজেক্ট হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, নানানভাবে নানান জায়গায় চেক করা হবে। মন্ত্রী সচিবরা আসতেও এখানে চেক হয়, এরাও পারমিশন ছাড়া আসতে পারে না, এদেরও চেকিং হয়, ড্রেস চেঞ্জ করতে হয়, জুতা চেঞ্জ করতে হয়, চুল ঢাকতে হয়, চোখে অনেক কিছু লাগাতে হয়, আলাদা আলাদা ড্রেস আছে প্রত্যেকটা জায়গায়। তো বড় কথা হচ্ছে, শেখ হাসিনা সরকারের এটা একটা বড় মেগা প্রজেক্ট, চ্যালেঞ্জিং প্রজেক্ট। রাশিয়ানরা করে দেবে, এক পর্যায়ে আমরা এটার মালিক হয়ে যাব। রাশিয়ানদের অর্থ হচ্ছে 90%, বাংলাদেশ হল 10%। 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে দুইটা থেকে, 2400 মেগাওয়াট। ইটস এ বিশাল থিং, অনেক বড় ব্যাপার বাংলাদেশের জন্য। অন্যান্য আন্তর্জাতিক দেশগুলো, ধনী দেশগুলো চায় না বাংলাদেশে এটা হোক রাশিয়ার নেতৃত্বে, ঠিক আছে। তো বাংলাদেশে তারপরও সেই সরকার চ্যালেঞ্জ নিয়েছেন। সরকারের কথা বলি, এই যে টাকা কোত্থেকে আসবে, টাকা তো রাশিয়া দিয়েছে, রাশিয়ার প্রকৌশলী, রাশিয়ার ইঞ্জিনিয়ার, রাশিয়ার সবাই বিজ্ঞানী, সবকিছু রাশিয়ার। তো তারা ইনভেস্ট করেছে আমাদের এখানে, বিদেশি বিনিয়োগ বলতে যেটা বোঝায়। এবং আমরা জায়গা দিয়েছি, আমরা ওই করেছি সেই করেছি, ওরা এখান থেকে ওদের প্রফিটটা তুলে নেবে 30 বছরে। এবং এক পর্যায়ে বাংলাদেশের প্রকৌশলীরাই এটা পরিচালনা করবেন। ওই ট্রেনিং হচ্ছে কিন্তু এখন থেকেই, নখদর্পণে সব কিছু শেখাচ্ছে। আজকে আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এত কথা, সেই মুহূর্তে এই কথাগুলো বললাম যে আমার অভিজ্ঞতার। তারপর আমরা সমস্ত কিছু শুটিং করে এসে বিটিভিতে আমাদের শুটিং হয়েছে, মন্ত্রী সচিব, শত শত দর্শক উপস্থিতিতে। ওখানে রাশিয়ান গান হয়েছে, রাশিয়ান ভাষায় আমিও কিছু কথা বলেছি, রাশিয়ানদের ইন্টারভিউ হয়েছে। সে এক অসাধারণ দৃশ্য, ইমোশনাল ব্যাপার। ফাহমিদা নবীও গান করেছে এখানে, রাশিয়ান গান, রাশিয়ান সুরে বাংলা গান করেছে। রাশিয়ানদের সাথে আমি কথা বলেছি, রাশিয়ানরা আবার অনেকে বাংলায় কথা বলেছে। ওখানে রাশিয়ানরা বাংলায় কথা বলে, রাশিয়ানরা বাংলায় কথা বলে, বাংলাদেশের মাছ কিনে, বাংলাদেশের শাকসবজি কিনে, বাংলাদেশের ফ্রুটস কিনে।
অসাধারণ। মানে ওখানে গেলে আপনি দেখবেন যে রাশিয়ানরা মনে বাঙালি হয়ে গেছে, মানে যেহেতু লং টাইম ওদের ওখানে থাকতে হবে। তবে এত রাশিয়ান যে সেখানে আছে ধারাবাহিকভাবে কন্টিনিউশন আছে, কিন্তু এক গ্রুপের কাজ শেষ তো আরেক গ্রুপ আসছে, এক গ্রুপের কাজ শেষ তারা চলে গেল আরেক গ্রুপ এসছে, এইভাবে অদল বদল। একেবারে যে বছরকে বছর সেখানে একজন থেকে যাবে না, যার কাজ শেষ সে চলে যায়। থাকা টাকার অসাধারণ কিছু ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠলো সেখানে, সেটা আমাদের। রাশিয়ানরা করে দিয়ে গেছে, সেটা আমাদের। তারা ইনভেস্ট করেছে, কিন্তু আলটিমেটলি এটা আমাদের দেশে হয়েছে। এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আরেকটা করার শেখ হাসিনা সরকারের পরিকল্পনা ছিল, সেটা এখন কবে কিভাবে হবে আর জানি না। তবে এই দুইটা ইউনিট চালু হলে বাংলাদেশ মানুষ 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাবে। 2024 জুলাই আগস্টে আমার এই ওয়ে টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানটা প্রচার হয়েছিল। আপনারা হয়তো অনেকে দেখেছেন, অনেকে হয়তো বুঝতে পারবেন যে কিভাবে কি হয়েছে। ম্যাগাজিন অনুষ্ঠানটা দেখতে পাবেন, দেখেছেন। ইউটিউবে থাকতে পারে, থাকলে আমি লিঙ্ক দেব আপনাদেরকে। প্রোমোটা আমার কাছে আছে, ওয়ে টু স্মার্ট বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরে আমাদের পদ্মা সেতুর স্ক্রিপ্ট আমার কাছে আছে, পদ্মা নিয়ে যাওয়া হয়েছে, সেই স্ক্রিপ্ট আমার কাছে আছে। কোনোদিন যদি সময় পাই সেটা করব। প্ল্যান ছিল আওয়ামী লীগ সরকারের যত মেগা প্রজেক্ট আছে সেগুলো নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান করার। সেটা প্রথমটা করেছি, সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সমস্ত কৃতিত্ব শেখ হাসিনা সরকারের। ধন্যবাদ।